হ্যালো স্টুডেন্টস, আইলিপের অনলাইন প্ল্যাটফর্মে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আইলিপের ইকোনমিক্স ফ্যাকাল্টি তোমাদের কাছে নিয়ে এসেছি রিসেন্টলি যে ইউনিয়ন বাজেট হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25। তাহলে যে ইউনিয়ন বাজেট হয়েছে সেই বাজেটের কিছু ডেটা, যে ডেটাগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো সেই নিয়ে আজকের কিছু আলোচনা আমি তোমাদের সাথে করতে চলেছি। ওকে, তো দেখো, আমরা সবাই জানি যে এই যে বাজেট, এই যে ওয়ার্ডটা, এই বাজেট ওয়ার্ডটা কোথা থেকে এসছে। যারা ক্লাস করেছো, যারা আমাদের ডেলি বেসিস ক্লাস ফলো করো বা যারা ক্লাস করেছো, তারা কিন্তু এই কোয়েশ্চেনটা করতে পারবে, খুব ইজিলি আনসার করতে পারবে যে বাজেট ওয়ার্ডটা কোথা থেকে এসছে। দেখো, দ্য বাজেট ওয়ার্ড কামস ফ্রম আ ফ্রেঞ্চ ওয়ার্ড বৌজেট। বৌজেট, তাহলে এই বৌজেট কথাটার মানে কি? বৌজেট কথাটার মানে হচ্ছে স্যাক অর পাউচ, স্যাক অর পাউচ। তাহলে বাজেট আমরা কখন করি? বাজেট আমরা করি একটা আয় ব্যয়ের হিসেব, ঠিক আছে? সেই রকমই গভর্নমেন্ট তার আয় ব্যয়ের হিসেব করে কিন্তু এই বাজেটের মাধ্যমে। বোঝা গেল? তো নেক্সট পয়েন্ট নাম্বার 2 তে আমরা দেখব দ্য টার্ম বাজেট ইজ নট মেনশনড ইন এনিওয়্যার ইন আওয়ার কনস্টিটিউশন। বাজেট শব্দটা বা বাজেট ওয়ার্ডটা কিন্তু আমাদের সংবিধান বা কনস্টিটিউশনে মেনশন করা থাকে না, বাট আমরা দেখতে পাই সেটা একটু আলাদাভাবে মেনশন করা থাকে আমাদের সংবিধানে। বাজেট বলেই থাকে না, সেটা কিভাবে থাকে? সেটা থাকে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল সিস্টেম বলে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, এটা কত নম্বর আর্টিকেলে থাকে বা কত নম্বর ধারায় থাকে সংবিধানে সেটা জানতে হবে। সেটা হচ্ছে আর্টিকেল 112, আর্টিকেল 112। তাহলে আমরা কি দেখলাম? বাজেট ওয়ার্ডটা কিন্তু ডিরেক্টলি মেনশন করা থাকে না আমাদের কনস্টিটিউশনে, সেটা কিন্তু আলাদাভাবে একটু ডিফারেন্ট ওয়েতে মেনশন করা থাকে। সেটা কিভাবে থাকে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে। ওকে, তো এখানে আমরা দেখতে পাবো কত নম্বর ধারায় রয়েছে বা কত নম্বর আর্টিকেলে রয়েছে সংবিধানে, সেটা হচ্ছে আর্টিকেল 112। আর একটা যে জিনিসটা আমরা দেখেছিলাম, এই বছর যেহেতু ইলেকশন ছিল, ঠিক ইলেকশনের আগে একটা বাজেট পেশ হয়। সেই বাজেটটাকে আমরা বলছিলাম অন্তর্বর্তীকালীন বাজেট বা ইন্টারিম বাজেট। সেই বাজেটটা কিন্তু 6 মান্থস ভ্যালিড থাকে। তো ইন্টারিম বাজেটটা ভ্যালিড কত মান্থসের জন্য থাকে? 6 মান্থস। অলওয়েজ মাথায় রাখবে, ইন্টারিম বাজেটটা ভ্যালিড থাকে 6 মান্থসের জন্য, আর ইউনিয়ন বাজেটটা ভ্যালিড থাকে 1 অ্যাকাউন্টিং ইয়ার, 1 অ্যাকাউন্টিং ইয়ারের জন্য। ক্লিয়ার? তাহলে এই যে ইন্টারিম বাজেট বা আমাদের অন্তর্বর্তীকালীন বাজেট, সেটাকে আমরা আনাদার ওয়েতে কি বলতে পারি? ভোট অন অ্যাকাউন্ট, ভোট অন অ্যাকাউন্টস। আর এইটা, এই ইন্টারিম বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট মেনশন করা আছে সংবিধানে বা কনস্টিটিউশনে আন্ডার আর্টিকেল 116, আন্ডার আর্টিকেল 116। ক্লিয়ার? তো স্টুডেন্টসদের কিছু কনফিউশন তৈরি হয় এই পোর্শনটা পড়তে গিয়ে। সেইখানে আমরা দেখতে পাই স্টুডেন্টরা গুলিয়ে ফেলে যে মানি বিল আর অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের যে আর্টিকেলটা আছে, সেই আর্টিকেলটা নিয়ে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পেয়েছি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, তার আর্টিকেলটা চলে গেছে মানি বিলের আর্টিকেলে, আর মানি বিলের আর্টিকেলেরটা চলে এসছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আর্টিকেল। ঠিক আছে? তো এখানে একটা কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশনটা আমি একটু মেনশন করে দিয়েছি। there is a confusion between money bill and annual financial statements. Money bills always under article 110, annual financial statement always under article 112, and vote on accounts or interim budget always comes under article 116. Clear? So next points আমরা দেখতে পাবো আমাদের কারেন্টলি ফিনান্স মিনিস্টার কে আছেন। আমাদের কারেন্টলি ফিনান্স মিনিস্টার আছেন মিসেস নির্মলা সীতারামন, মিসেস নির্মলা সীতারামন। ওকে, উনি কিন্তু এই বছর বাজেট প্রেজেন্ট করেছেন ফর 7 টাইমস, ফর 7 টাইমস। ওকে, তো তাহলে এটা একটা ট্র্যাডিশনাল জিকে বা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন হতেই পারে যে নির্মলা সীতারামন টিল ডেট বা টিল ইয়ার কতগুলো বাজেট প্রেজেন্ট করেছেন। ঠিক আছে, সেটা হবে
7 টাইমস। এরপরে আমরা দেখব ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট যারা ক্লাসে করেছো বাজেটটা, তারা এই ফিসকাল ডেফিসিট সম্বন্ধে ওয়াকিবহাল যে ফিসকাল ডেফিসিটটা কি। ফিসকাল ডেফিসিটের মাধ্যমে আমরা বাজেটের একটা পোর্শন বুঝতে পারি, এই যে টিই, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট প্লাস নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট প্লাস নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট, মানে যেটাকে আমরা রিকভারি অফ লোন বলেছিলাম ক্লাসে, রিকভারি অফ লোন, রিকভারি অফ লোন বলেছিলাম ক্লাসে। ঠিক আছে, তাহলে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস কি দাঁড়াচ্ছে, রেভিনিউ রিসিপ্ট, যেখান থেকে আমাদের রেভিনিউ আর্ন হয়, গভর্নমেন্টের রেভিনিউ আর্ন হচ্ছে, মানে ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ, প্লাস নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট, মানে গভর্নমেন্টের ক্যাপিটাল রিসিপ্ট হচ্ছে উইদাউট ক্রিয়েটিং এনি ডেটস। ক্লিয়ার? তো তাহলে ফিসকাল ডেফিসিট আমরা বার করতে গেলে ফিসকাল ডেফিসিটের মাদার ফর্মুলা যেটা হচ্ছে সেটা কিন্তু এটা, যে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট প্লাস নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট। ওকে, তো ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এ, ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এ ফিসকাল ডেফিসিট কত বাজেটে বলে দিয়েছে 4.9%, 4.9%। তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এর ফিসকাল ডেফিসিট কত দাঁড়াচ্ছে, 4.9%। ওকে, তো এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু বিগত বছরেও কোয়েশ্চেন এসছে, তাই আমরা এই সমস্ত জায়গাগুলোকে একটু বেশি করে হাইলাইটস করছি। পাবলিক এক্সপেন্ডিচার ফলস আন্ডার আর একটা কি পোর্শন হয়, সেটা হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার। গভর্নমেন্টের পাবলিকের পিছনে যে খরচাটা হয় সেটা কি ধরনের এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে, সেটাকে আমরা আনতে পারি নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে, নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে। ওকে, আচ্ছা, ফিসকাল ডেফিসিট নিয়ে আরেকটা যে বিষয়, ফিসকাল ডেফিসিট নিয়ে আরেকটা বিষয় যেটা থাকে, যেখান থেকে আমরা কোশ্চেন আসতে দেখেছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে এই যে প্রাইমারি ডেফিসিট। এই ইকুয়েশনটা দিয়ে দেয় যে প্রাইমারি ডেফিসিট ইকুয়ালস টু ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। ওকে, এরপর আমাকে দিল ফিসকাল ডেফিসিট ইকুয়ালস টু বা ফিসকাল ডেফিসিট মিনস দিয়ে কোশ্চেনে থাকবে প্রাইমারি ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট, প্রাইমারি ডেফিসিট ইনটু ইন্টারেস্ট পেমেন্ট, প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট, অপশন ডিতে থাকবে অল অফ দিস। তাহলে উত্তর কিন্তু আমরা কি করব, প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট। বোঝা গেল? আচ্ছা, এরপরে পয়েন্ট নাম্বার 6, পয়েন্ট নাম্বার 6 এ আমরা কি পাচ্ছি, রেভিনিউ ফ্রম অল ট্যাক্সেস ফলস আন্ডার। এইখান থেকেও কিন্তু কোয়েশ্চেন এসছে, এই লাইনটা তুলে দিয়েছে কোয়েশ্চেনে, এমন অনেক এক্সাম হয়েছে যে রেভিনিউ রিসিপ্ট কি, রেভিনিউ রিসিপ্ট হচ্ছে রেভিনিউ ফ্রম অল ট্যাক্সেস, ফলস আন্ডার কোথায় আসছে, রেভিনিউ রিসিপ্টে আসছে। ওকে, ট্যাক্সেস থেকে যে রেভিনিউটা গভর্নমেন্টের আর্ন হয়। এরপরে আমরা কি দেখছি, এরপরে আমরা দেখব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর্ন ম্যাক্সিমাম রেভিনিউ ফ্রম উইচ ট্যাক্স। ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এর জন্য, ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ম্যাক্সিমাম ট্যাক্স রেভিনিউ আর্ন হয়েছে কোন ট্যাক্স থেকে, ইনকাম ট্যাক্স। কত সেটা, 19%। ক্লিয়ার? আচ্ছা, পয়েন্ট নাম্বার 8, ইউনিয়ন বাজেট ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 রুপিস গোস টু স্টেট শেয়ার টু ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস। তাহলে গভর্নমেন্টের সবচেয়ে বেশি টাকা অ্যালট করেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 বা টাকাটা দিয়েছে কোথায়, শেয়ার টু ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস। বিভিন্ন যে রেসপেক্টিভ স্টেট আছে সেই স্টেটের যে রেভিনিউ ডিস্ট্রিবিউশন হয় বা ডিউটিস ডিস্ট্রিবিউশন হয়, সেই খাতে কিন্তু ম্যাক্সিমাম টাকাটা বাজেটের গেছে। বোঝা গেল? নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা দেখছি বাজেটের থিম কি, বাজেটের থিম 4টে পয়েন্টসের ওপর ডিজাইন করা হয়েছে। পয়েন্ট নাম্বার 1 এমপ্লয়মেন্ট, পয়েন্ট নাম্বার 1 এমপ্লয়মেন্ট, point number 2 skilling, point number 2 skilling, point number 3 MSME sector, MSME sector, আচ্ছা, point number 4 middle class people, middle class
ক্লাস পিপল। তাহলে আমরা বাজেটের থিমে কি দেখছি, কোন চারটে জিনিস মাথায় রেখে বাজেটটা ডিজাইন করা হয়েছে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, স্কিলিং, এমএসএমইজ অ্যান্ড মিডল ক্লাস পিপল। এদের কথা মাথায় রেখে কিন্তু বাজেটটা ডিজাইন করা হয়েছে। তাহলে এটাই হলো আমাদের বাজেটের থিম। ওকে, এরপরে আমরা এই পয়েন্টটা দেখব। এই পয়েন্টটায় কি, বাজেটের প্রায়োরিটিস। বাজেটের প্রায়োরিটি সেট করা হয়েছে 9টা প্রায়োরিটিস, যেটাকে আমরা বাজেট 9 প্রায়োরিটিস বলছি। বাজেট 9 প্রায়োরিটিস, যেটাকে আমরা বাজেট 9 প্রায়োরিটিস বলছি। বাজেটের 9টা প্রায়োরিটিস সেকশন করা হয়েছে। সেই সেকশনের মধ্যে কি কি পড়ছে সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড রেজিলেন্স ইন এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর একটা কি এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং, আরবান ডেভেলপমেন্ট, ইনোভেশন অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট, inclusive human resource development and social justice, energy security and next generation reform and next generation reform। তাহলে এই যে 9টা প্রায়োরিটিস এর উপর সেট করে পুরো বাজেটটা ডিজাইন করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে যাই। এতক্ষণ আমরা যে পড়ছিলাম যে ম্যাক্সিমাম রুপি কামস ফ্রম, ম্যাক্সিমাম রুপিস গোজ আউট, ম্যাক্সিমাম ট্যাক্স রেভিনিউ আর্ন ফ্রম উইচ ট্যাক্স। তাহলে গভর্নমেন্টের ম্যাক্সিমাম ট্যাক্স রেভিনিউ আর্ন হয়েছে কোন ট্যাক্স থেকে, তার একটা একদম প্র্যাকটিক্যাল উদাহরণ আমাদের সামনে আমি নিয়ে এসেছি। সেটা কি, সেটা হচ্ছে দেখো রুপিস কামস ফ্রম, গভর্নমেন্টের সবচেয়ে বেশি টাকা এসছে কোথা থেকে, বলা হচ্ছে গভর্নমেন্টের সবচেয়ে বেশি টাকা, শুধুমাত্র টাকা এসছে কোথা থেকে, সেটা যদি দেখি তাহলে এখানে দেখো 27%। 27% কি, borrowings and other liabilities। তাহলে borrowings and other liabilities তার মাধ্যমে গভর্নমেন্টের কাছে টাকা এসছে কত, 27% বা 27%। এই borrowings and other liabilities টা তোমরা কিন্তু পড়েছো, বাজেটের ক্লাস যারা পড়েছো তারা কিন্তু পড়েছো। borrowings and other liabilities মানে হচ্ছে গভর্নমেন্ট borrowings and liabilities মানে debt creating capital receipt। মনে পড়ছে, debt creating capital receipt, DCCR, government borrowings and loans, government borrowings and loans। তাহলে গভর্নমেন্ট ধার করেছে কত, গভর্নমেন্ট ধার করেছে 27%, যেটা আমরা ক্লাসে পড়েছিলাম ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিট বলে। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে আসছি ট্যাক্স। হাইয়েস্ট ট্যাক্স রেভিনিউ আর্ন করেছে কোন কোন ট্যাক্স থেকে বা কোন ট্যাক্সটা থেকে। আমরা এতদিন জানতাম যে জিএসটি থেকেই হাইয়েস্ট ট্যাক্স রেভিনিউ আর্ন হয়। ক্লিয়ার? তো ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25-এ সেখানে সামান্য চেঞ্জেস এসছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স সেখানে কত এসছে পার্সেন্টেজ, 19%। ইনকাম ট্যাক্স কিন্তু একটা ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স কিন্তু একটা ডাইরেক্ট ট্যাক্স। ওকে, তাহলে কি হলো, হাইয়েস্ট ট্যাক্স রেভিনিউ আর্ন ফ্রম উইচ ট্যাক্স, ইনকাম ট্যাক্স। আচ্ছা সেকেন্ড ট্যাক্স রেভিনিউ, সেকেন্ড হাইয়েস্ট ট্যাক্স রেভিনিউ আর্ন কোথা থেকে এসছে, সেকেন্ড হাইয়েস্ট কে জিএসটি অ্যান্ড আদার ট্যাক্সেস, জিএসটি অ্যান্ড আদার ট্যাক্সেস। দেখো 18% আর একদম 17% কে রয়েছে কর্পোরেশন ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স। ওকে, তাহলে হাইয়েস্ট ট্যাক্স রেভিনিউ আর্ন ফ্রম উইচ ট্যাক্স যদি বলে এবং মেনশন করে দেয় ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25, তাহলে অলওয়েজ আমরা উত্তর করব ইনকাম ট্যাক্স, অলওয়েজ আমরা উত্তর করব ইনকাম ট্যাক্স। আর কোশ্চেনে যদি ইনকাম ট্যাক্স না থাকে তাহলে আমরা উত্তর করব জিএসটি। ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা দেখব রুপিস গোজ টু, টাকা কোথায় গেছে, সবচেয়ে বেশি টাকা কোথায় খরচা হচ্ছে বা সবচেয়ে বেশি টাকা কোথায় অ্যালোকেট করা হচ্ছে। আমরা সেখানে দেখতে পাচ্ছি বাজেটের, যখন আমরা বাজেট করছিলাম সেখানে আমরা দেখলাম রেভিনিউ এত আর্ন হলো আর খরচা কোথায় কোথায় হচ্ছে। এখানে আমরা দেখছি রুপিস গোজ টু মানে খরচা কোথায় কোথায় হচ্ছে। হাইয়েস্ট খরচা এই বাজেটে গেছে ইন্টারেস্ট পেমেন্ট করতে। তাহলে আমরা কি দেখলাম, হাইয়েস্ট টাকা এসছে
মানে গভর্নমেন্ট বরোয়িংস এন্ড লাইবিলিটিস এর মাধ্যমে। তাহলে যেহেতু আমি ধার নিয়েছি, মানে গভর্নমেন্ট যেহেতু ধার নিয়েছে, তাহলে সেই ধারটা মেটাতে হবে, উইথ ইন্টারেস্ট মেটাতে হবে। তাহলে হাইয়েস্ট টাকাটা যাবে কোথায়? ইন্টারেস্ট পেমেন্ট। দেখো 19% ইন্টারেস্ট পেমেন্টে গেছে। ক্লিয়ার? 19% ইন্টারেস্ট পেমেন্টে গেছে। এর পরের স্লাইডে দেখবো মেজর আইটেমস। এখান থেকে কোশ্চেন দেয় যে এক্সপেন্ডিচার অফ মেজর আইটেমস, বাজেটে সবচেয়ে বেশি খরচা করা হচ্ছে, এক্সপেন্ডিচার করা হচ্ছে কোন ডিপার্টমেন্টের পিছনে বা কোন খাতে, সেটা কি? সেটা হচ্ছে দেখো ডিফেন্স এক্সপেন্ডিচার। আমাদের যে সামরিক বাহিনী রয়েছে তাদের পিছনে এবং তাদের অস্ত্রশস্ত্র কেনার জন্য, তাহলে ডিফেন্স এক্সপেন্ডিচারে আমাদের হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি খরচা হয়েছে। তাহলে ডিফেন্স এক্সপেন্ডিচার কিন্তু আমাদের হাইয়েস্ট। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি নেক্সট স্লাইড, অ্যালোকেশন টু মেজর স্কিমস। অ্যালোকেশন টু মেজর স্কিমস, বাজেটে গভর্নমেন্টের স্কিমসের ওপর বেস করে কত টাকা অ্যালোকেট করা হয়েছে সেগুলো আমরা দেখব। গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে, যেমন মানরেগা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট, প্লাই ফর ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, development of semiconductors and display manufacturing, solar power grid, direct benefit transfer, LPG, lines to credit under idea scheme। এই বিভিন্ন স্কিমের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট টাকা কোথায় অ্যালোকেট করা হয়েছে বা কোন স্কিমে অ্যালোকেট করা হয়েছে? মানরেগা। যারা কম্পিটিটিভ ফিল্ডে আছো দীর্ঘদিন, তারা প্র্যাকটিস করেছো এবং দেখেছো এই মানরেগা স্কিমটা। এই মানরেগা স্কিমটাকে আমরা সেই 100 দিনের স্কিম বলি, 100 ডে স্কিম, 100 দিনের কাজ যারা করে সেটাই হচ্ছে মানরেগা স্কিম। এই মানরেগা স্কিমটা ইউজ করা হয় পভার্টি এলিভেশনের জন্য। পভার্টি এলিভেশন, তাহলে পভার্টি এলিভেশন বা পভার্টি রিমুভালের জন্য এই মানরেগা স্কিমটা আমরা ইউজ করি। তাহলে সেই স্কিমে 2023-এ অ্যালোকেট করা হয়েছিল 60,000 crore, আর 2024-এ অ্যালোকেট করা হয়েছে 86,000 crore। 86,000 crore। ওকে, আচ্ছা, তাহলে অ্যালোকেশন অফ স্কিম সেখানে আমরা দেখতে পেলাম মানরেগাতে 2023-এ করা হয়েছিল 60,000 crore, 2024-এ করা হয়েছে 86,000 crore, এবং স্কিমের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট অ্যালোকেট করা হয়েছে আমাদের মানরেগাতে, যে মানরেগার মাধ্যমে আমরা পভার্টি রিমুভাল করতে পারি আমাদের ইকোনমি আর সোসাইটি থেকে। আর মানরেগা বলতে আমরা যেটা বুঝি 100 দিনের কাজ। ঠিক আছে, চলো এরপরে আমরা কি দেখছি? এরপরে আমরা দেখছি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টে আগে 840 crore অ্যালোকেট করা হয়েছিল, মানে 2023-এ। এখন সেটা বেড়ে হয়েছে 1200 crore। আর 2023-এ নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট সেখানে 2023-এ অ্যালোকেট করা হয়েছিল 442 crore, এখন অ্যালোকেট করা হয়েছে 2228 crore। আচ্ছা, প্লাই ফর ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, সেটাতে 2023-এ অ্যালোকেট করা হয়েছিল 1200 crore, এই বছর অ্যালোকেট করা হয়েছে 2143 crore। ওকে, এরপরে ডেভেলপমেন্ট অফ সেমিকন্ডাক্টরস অ্যান্ড ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং, সেখানে 2023-এ অ্যালোকেট করা হয়েছে, কত? সেখানে 2023-এ অ্যালোকেট করা হয়েছে 3000 crore, আর 2024-এ অ্যালোকেট করা হয়েছে 6903 crore। ওকে, সোলার পাওয়ার গ্রিড, সোলার সিস্টেম, তো সোলার পাওয়ার গ্রিড এর পিছনে 2023-এ খরচা করা হয়েছিল বা অ্যালোকেট করা হয়েছিল 4970 crore, 2024-এ হচ্ছে 10,000 crore। ওকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাইয়েস্ট কে আছে? সেকেন্ড হাইয়েস্ট আছে কিন্তু সোলার পাওয়ার গ্রিড। তাহলে মানি অ্যালোকেশনে বা ফান্ড অ্যালোকেশনে মানরেগা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড হচ্ছে সোলার পাওয়ার গ্রিড। ওকে, এরপরে আমরা দেখব ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এলপিজি, মানে যেটা গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। 180 crore অ্যালোকেট করা হয়েছিল, এখন সেটা বেড়ে অ্যালোকেট করা হয়েছে কত? 1500 crore।
আচ্ছা, এরপরে আমরা কি লাইন্স অফ ক্রেডিট আন্ডার আইডিয়া স্কিম, সেখানে অ্যালোকেট করা ছিল 2023-এ 1300 crore, সেটা এখন বেড়ে কত হয়েছে দাঁড়িয়েছে সেটা দাঁড়িয়েছে হচ্ছে 3849 crore। বোঝা গেল? এই পোর্শনটা থেকে ইম্পর্টেন্ট কিন্তু মানরেগা অ্যান্ড সোলার পাওয়ার গ্রিড। ওকে, শুধু এই পয়েন্ট বা এই ডেটাগুলো একটু মনে রেখো তাহলেই হবে। এরপরে আসি যেটা নিয়ে সবার মধ্যেই একটা আলোচনা হয় যে ট্যাক্স রিজিম কি, ঠিক আছে, বা আমাকে আমার ইনকাম থেকে কতটা ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা শুরু করছি। দেখো, নিউ ট্যাক্স রেজিম, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2023-24-এ ছিল যদি তুমি 3 থেকে 6 লাখ টাকা ইনকাম করো তাহলে তোমায় 5% ট্যাক্স দিতে হচ্ছে। আর ট্যাক্সেবল অ্যামাউন্টটা দেখো এখানে লেখা রয়েছে 15,000। এটা কিন্তু 2023-এ, হ্যাঁ, 23-24-এ। তারপরে আর একটা স্ল্যাব, সেকেন্ড স্ল্যাবে আমরা কি দেখতে পাচ্ছি 6 to 9 লাখ যদি তোমার ইনকাম হয় তাহলে তুমি কত পার্সেন্ট ট্যাক্স দেবে? 10%, মানে তুমি ট্যাক্স দিচ্ছ 30,000। এরপরে থার্ড স্ল্যাবে কি দেখতে পাচ্ছি 9 to 12 লাখ, সেই 9 to 12 লাখে ট্যাক্স রেট কত দাঁড়াচ্ছে? 15%। তো 15% ট্যাক্স রেটে ট্যাক্সেবল অ্যামাউন্ট কত? 45,000। অ্যান্ড লাস্টের যে স্ল্যাবটা রয়েছে সেটা কত? 12 to 15 লাখ, তাহলে ট্যাক্স রেট কত দাঁড়াচ্ছে 12 to 15 লাখে? 20%। তাহলে 60,000 হচ্ছে তোমার ট্যাক্সেবল অ্যামাউন্ট। বোঝা গেল? টোটাল ট্যাক্স আপ টু ₹15 লাখ, সেটা কত দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে 1,50,000। 1,50,000 তোমাকে কিন্তু তাহলে কি করতে হচ্ছে? ট্যাক্স দিতে হচ্ছে। টোটাল ট্যাক্স আপ টু ₹15 লাখ। বোঝা গেল? তাহলে ট্যাক্সেবল অ্যামাউন্ট তোমার কত দাঁড়ালো? 1,50,000। 1,50,000 ওভারঅল মিলি। আচ্ছা, এরপর আমরা কি দেখছি? এরপর আমরা দেখছি ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25, যেটা নিউ রেজিম। নিউ রেজিমে ট্যাক্স স্ল্যাব, নিউ রেজিমের ট্যাক্স স্ল্যাবে কি হচ্ছে? নিউ রেজিমের ট্যাক্স স্ল্যাবে হচ্ছে ₹3 to 7 লাখ। 3 to 7 লাখ কত পার্সেন্ট ট্যাক্স দেবে? 5%। তার ট্যাক্সেবল অ্যামাউন্ট কত? 20,000। ওকে, 7 to 10 লাখ, তার ট্যাক্স রেট কত? 10%। কত পার্সেন্ট ট্যাক্সেবল অ্যামাউন্ট তার? 30,000। থার্ড স্ল্যাবে আমরা কি দেখছি? থার্ড স্ল্যাবে আমরা দেখছি যে ₹10 to 12 লাখ যাদের ইনকাম, তাদের ট্যাক্স রেট হচ্ছে 15% আর ট্যাক্সেবল অ্যামাউন্ট হচ্ছে 30,000। ওকে, অ্যান্ড ফোর্থ স্টেজে আমরা কি দেখছি? ফোর্থ স্টেজে দেখছি যে 12 to 15 লাখ যাদের ইনকাম, তাদের ট্যাক্স রেট দাঁড়াচ্ছে 20% আর ট্যাক্সেবল অ্যামাউন্ট হচ্ছে 60,000। ক্লিয়ার? টোটাল ট্যাক্স আপ টু ₹15 লাখ, তাহলে 15 লাখ আপ টু ₹15 লাখ তোমার ওভারঅল ট্যাক্সেবল অ্যামাউন্ট কত? এখানে আসছে দেখো 1,40,000। আগে যেটা হচ্ছিল 1,50,000 2023-24-এ, এটা এখন কমে দাঁড়াচ্ছে কত 2024-25-এ? 1,40,000। ওকে, আচ্ছা, ট্যাক্স পেয়ার্স উইল অলসো বেনিফিটেড বাই, ট্যাক্স পেয়ার্স বেনিফিটেড বাই কিসের মাধ্যমে হচ্ছে? ট্যাক্স পেয়ার্স অলসো বেনিফিটেড বাই ₹7,500 on account of increase in standard deduction by ₹25,000. Clear? Taxpayers will benefit by up to ₹7,500 on account of increase in standard deduction by ₹25,000. আচ্ছা, লাস্ট পয়েন্টে আমরা যেটা দেখছিলাম, সেই লাস্ট পয়েন্টে এখানে ফুল ট্যাক্স রিবেট অন অ্যানুয়াল ইনকাম, ফুল ট্যাক্স রিবেট অন অ্যানুয়াল ইনকাম of up to ₹7 lakh already available under the new tax regime. তাহলে ট্যাক্স রিবেট, the full tax rebate on annual income of up to ₹7 lakh, তাহলে ট্যাক্স রিবেটটা কত হচ্ছে? up to ₹7 lakh, মানে একটা ছাড় দেওয়া হচ্ছে, অলরেডি অ্যাভেলেবেল আন্ডার দি নিউ ট্যাক্স রেজিম। ওকে, চলো, থ্যাংক ইউ। তাহলে বাজেটের যে কি পয়েন্টস গুলো নিয়ে আজকের আমরা আলোচনা করলাম, যেগুলো শুধুমাত্র এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকেই জরুরি, একদম সামান্য যে পোর্শনগুলো রয়েছে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, যেগুলো বারবার বিগত বছরে কোয়েশ্চেনে এসছে সেইটা এবং আপকামিং ইয়ারে আসতে পারে, এরকম কিছু পয়েন্টস আমরা আলোচনা করলাম।
তো এটা একটুখানি ভালো করে ফলো করো, মাথায় রেখো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।